This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবুহ নিয়ে। অনির্বাণের চক্রবুহ, আজকের বিতর্ক অবশ্যই এসএসসিতে এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, এসএসসির, সে নিয়ে থাকবো আমরা। কিন্তু তার আগে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে না দেখালেই নয়, যে ভয়ঙ্কর তাণ্ডব এই মুহূর্তে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে। একেবারে শুরুতে চলে যাব সুতির ছবিতে। মুর্শিদাবাদের সুতিতে আজ একই রকমভাবে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ ছিল, যে বিক্ষোভ ভয়ঙ্কর হিংসাত্মক চেহারা নেয়। আপনারা দেখছেন রাস্তার উপরে এই মুহূর্তে জ্বলন্ত বাইকের ছবি, পুলিশের গাড়ি আক্রান্ত হয়, সরকারি বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাস্তার উপরে পড়ে থাকা ইটের ছবি থেকে বুঝতে পারছেন একেবারে পরিকল্পনা মাফিক তাণ্ডবে ইট ছোড়বার জন্য ইট নিয়ে আসা হয়েছিল। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোতেই প্রমাণ যে কি পরিমাণে ইট ছোড়া হয়েছে, ইট বৃষ্টি হয়েছে কার্যত। এলাকাতে মুড়কির মতো বোমা পড়ার আওয়াজ আসতে থাকে। সরকারি বাস জ্বালিয়ে দেওয়া হয়, বাইক জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপর পুলিশ পাল্টা পরিস্থিতি সামাল দিতে নামে। এবার পালিয়ে যাবে। ইলেকট্রিক তার থেকে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকফ আইন বদলের দাবিতে বা নতুন ওয়াকফ আইন খারিজের দাবিতে যে বিক্ষোভ বা যে প্রতিবাদ, তা কি ভয়ঙ্কর তাণ্ডব, কার্যত সমাজ বিরোধী দুষ্কৃতি তাণ্ডবের চেহারা নিয়েছে। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো। পুলিশ কি পরিস্থিতি সামাল দিতে পারলো? কিভাবে ঘটনার সূত্রপাত? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে রয়েছে। এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে গাড়ি এবং একটি 4 চাকার গাড়িতেও কিন্তু আগুন জ্বলছে এই মুহূর্তে এবং সেই ঘটনাস্থলে রয়েছে। এবং সেখানে যদি দেখা যায় এখনো কিন্তু দফায় দফায় কিন্তু উত্তেজনা রয়েছে। এবং শুধুমাত্র যে বাইকে আগুন ধরানো হয়েছে এমনটা নয়, বাইকের পাশাপাশি কিন্তু একটি বাসেও আগুন ধরানো হয়েছে এবং একটি ছোট 4 চাকা গাড়িকে। এর আগের দিন দেখেছিলাম রঘুনাথগঞ্জের ওমরপুরে কিন্তু সেখানে পুলিশের 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং গতকালের পর সেই আজ যে অবরোধ এবং এখানে কিন্তু সুতি এলাকা 163 ধারা লাগু ছিল, সেই জায়গায় গিয়ে যেভাবে জমায়েত হয়েছে, এখনো কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং এই 12 নম্বর জাতীয় সড়কে কিন্তু সারিবদ্ধ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যেমন পাশাপাশি সেখানেও কিন্তু একটু কথায় গাড়ি ভাঙচুর থেকে সমস্ত রকম যে সেখানে এবং মোটা যে ইটের আদলা ইট এবং পাথর কিন্তু মারা হয়েছিল পুলিশকে লক্ষ্য করে। এবং এর পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়িতে এবং বর্তমানে কিন্তু এখনো কিন্তু রাস্তার উপর আগুন জ্বলছে এবং বাসেও কিন্তু একটি আগুন সংযোগ করে দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু এখানে ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু প্রতিবাদের নামে কোথাও যেন একটা তাণ্ডবের ঘটনা সামনে আসে। কৌশিক আমার সঙ্গে থাকো। কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলা দেখতে পাচ্ছেন। টিভি9 বাংলা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছেন। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সুতির ছবি, জ্বলন্ত বাইকের ছবি। ডান দিকে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গাড়ি আটকে প্রতিবাদের নামে কার্যত গুন্ডামি এবং সমাজ বিরোধীদের যাতা কাণ্ড কারখানার ছবি, যেটা দক্ষিণ 24 পরগনার আমতলাতে আজ দুপুরবেলা ঘটেছে। ওই একইভাবে ওয়াকফ আইন বাতিলের দাবিতে কার্যত গুন্ডামি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ অসহায় দর্শক, না হলে পুলিশকে অনেক পরে পরিস্থিতি সামাল দিতে নামতে হওয়ার পর তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আমরা শুনে নেব শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক শুরু করেছেন, সেই সাংবাদিক বৈঠকে এই পরিস্থিতি সম্পর্কে কি বক্তব্য পেশ করেছেন। কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, এর ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে, আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান, আপনারা শুনতে পেলেন ব্যবস্থা গ্রহণ করুন।
আপনারা শুনতে পেলেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু নিশানা করছেন রাজ্যকেই, পুলিশকে নিশানা করছেন, পুলিশের অজান্তে কিছু ঘটেনি এটা তিনি বারবার দাবি করছেন বিরোধী দলনেতা। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৌশিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে পরপর বাইক জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া, জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকা, ইট বৃষ্টি, এই সমস্ত কিছু পুলিশ সামাল দিতে পারলো না কেন? আমরা তো গত পরশু শুনেছি যে এসপি বলেছেন এর আগের দিনে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, তারপরে পুলিশ সাবধান হলো না কেন জঙ্গিপুরের পরে সুতিতে? কৌশিক, দেখো, একদমই কোথাও যেন অসাবধানতা কাজ করেছে। কারণ যদি দেখো যে এই সুতি এলাকায় কিন্তু 163 ধারা লাগু ছিল, তারপরে আজকে যে জমায়েত দুপুর থেকে কিন্তু জমায়েত হতে শুরু করে, সেখানেও কিন্তু একটা বিরাট দিয়ে এবং একে একে কিন্তু সেখানে ব্যাপকভাবে জমায়েত হয়, পুলিশ আসে এবং পুলিশ সেখানে কিন্তু কৌশিক এক মিনিট আরেকবার আমাদের দর্শকদের জন্য আমি নির্দিষ্ট করে শোনাতে চাইবো, তুমি কি বললে কৌশিক? 163 ধারা জারি ছিল, মানে আমরা যেটাকে আগে 144 ধারা বলতাম, অর্থাৎ 5 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া নিষেধ, মিছিল করা নিষেধ, এক জায়গায় দাঁড়ানো কথা বলা নিষেধ, এটা জারি ছিল সুতিতে? একদমই তাই। রঘুনাথগঞ্জে হিংসার পর রঘুনাথগঞ্জ এবং সুতি দুটো এলাকাতেই কিন্তু এই জারি ছিল এবং পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলায় এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু তারপরে যেভাবে জমায়েত হয়েছে, সেখানে পুলিশের ইন্টেলিজেন্স যেন কোথাও ফেলিওর, যে এর আগে একটা প্রশ্ন উঠেছিল যেটা এসপি নিজেই বলেছিলেন, এবং পাশাপাশি কিন্তু শাসক দলের বিধায়করাও যে অভিযোগ তুলেছিলেন যে কোথাও যেন যে ইন্টেলিজেন্স ফেলিওর গোয়েন্দা বিভাগ, সেখানে কিন্তু সেই প্রশ্নটাই বারংবার উঠছে। কারণ যেভাবে একের পর এক সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে যে ছবিটা আমাদের স্ক্রিনে চলছে, এই ছবিটা সম্পর্কে তুমি যদি জানাও, যে ট্রেন আটকে যাওয়ার ছবি, কোথায় আটকে গেছে ট্রেন? কৌশিক, ট্রেন দাঁড়িয়ে আছে কোথায়? দেখো, এই মুহূর্তে যে আমরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন সুতি সাজুর মোড়ে, এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ট্রেনগুলি যেটা দাঁড়িয়ে রয়েছে সেগুলো হচ্ছে এইদিকে জঙ্গিপুর স্টেশন রোড, যে স্টেশন রয়েছে ফারাক্কা এবং নিউ ফারাক্কা থেকে আজিমগঞ্জ যে শাখা রয়েছে মালদা ডিভিশনের মধ্যে, সেখানে কিন্তু ট্রেনগুলো আটকে রয়েছে। এই কারণেই যে সুতির যে নিমতিতা স্টেশন, সেই নিমতিতা স্টেশন থেকে ধুলিয়ানগঞ্জ স্টেশন পর্যন্ত লাইনে কিন্তু যে রেল দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 5000-এরও বেশি জমায়েত রয়েছে রেল লাইনের উপরে। সেই কারণে কিন্তু রেল পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত রয়েছে এবং সেই ব্যাহত পরিষেবা কখন চালু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক নেই। বর্তমানে কিন্তু যেসব ট্রেন যেখানে রয়েছে সেখানে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তুমি আমার সঙ্গে থাকো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন বাবু, গতকালই আপনি আমাকে বলছিলেন পুলিশের ব্যর্থতার কথা, ইন্টেলিজেন্স ব্যর্থতার কথা। আমি তখন আপনাকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ভবিষ্যতের কোনো আশঙ্কা থেকে যাচ্ছে কিনা। আপনি বলেছিলেন এটা একবারের ব্যর্থতা, এখান থেকে ভবিষ্যতের কোনো সমস্যা হবে না, কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে, এটা আপনি বলেছিলেন। আজকে কিন্তু পুনরাবৃত্তি 163 লাগু আছে, অর্থাৎ কার্যত কারফিউর মতো পরিস্থিতি, যেখানে 5 জন লোক একসঙ্গে হওয়ার কথা নয়, সেখানে এত লোক জড়ো হলো, মুড়ি মুড়কির মতো বোম পড়লো। আপনি ছবিগুলো নিশ্চয়ই দেখছেন, ট্রেন আটকে, জাতীয় সড়ক আটকে, পুলিশ কি করছে হুমায়ুন বাবু, আপনার কি মনে হয়? দেখুন, মুসলিম সমাজের কিছু গ্রাসরুটের মানুষ যারা এক কথায় বলতে পারেন যে নির্বোধের মতো লোকের কথা শুনে ওয়াকফ আইনের বিরোধিতা করতে হবে, সেটা ঠিকই, কিন্তু বিভিন্ন রকম গুজবে কান দিয়ে যে সমস্ত মুসলিম সমাজের 85% মুসলিম সুতি এলাকায় বসবাস করে, সেই সুতি এলাকায় প্রশাসন এবং রাজনৈতিক নেতা, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির প্রধান, সমস্ত জনপ্রতিনিধি আছে, তাদের একযোগে প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষ যারা উচ্ছৃঙ্খলতা করছে বা যারা এত আশঙ্কায় ভুগছে যে তাদের সম্পদ কেড়ে নেবে কেন্দ্র সরকার, এ সমস্ত গুজবে কান না দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত। রেল লাইন যেভাবে অবরোধ হয়েছে মোটেই বাঞ্ছনীয় না, কোনো মতেই সমর্থনযোগ্য না, এবং আজকে সুতিতে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কড়া হাতে প্রশাসনকে বলবো, জঙ্গিপুর পুলিশ পিডির প্রশাসনকে বলবো, এখানকার যিনি ডিআইজি আছেন, আমি হুমায়ুন কবির আপনার কাছে একটা খুব স্পষ্ট কথা জানতে চাইছি। আপনিও স্পষ্ট কথার মানুষ, কষ্ট নেই কোনো, আপনি স্পষ্ট করে বলুন তো, পুলিশ বারবার এরকম ব্যর্থ হতে পারে নাকি এটা ইচ্ছাকৃত ব্যর্থতা? কালকেই কথা হচ্ছিল জঙ্গিপুর নিয়ে, তারপরে পুলিশের এসপি বললেন ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল জঙ্গিপুরে, তারপর সুতিতে আজকে এত বড় ঘটনা 163 জারি আছে, তার মধ্যে ঘটতে পারে? আমি তো সেটাও আপনাদের কথার সঙ্গে আমি একমত। কেন আমার বোধগম্য হচ্ছে না? আমি যেখানে থাকি এখান থেকে যে ঘটনা সুতি, এখানে প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স, 80 কিলোমিটার দূর থেকে আমি আপনাকে তার লোকাল
কি সিচুয়েশন আছে হুমায়ুন বাবু, আমি আবারও কিছুক্ষণ পরে আপনার সঙ্গে যোগাযোগ করছি আরো নতুন ছবি নিয়ে এবং খবর নিয়ে। আপাতত আপনাকে ছাড়তে হচ্ছে। ধন্যবাদ হুমায়ুন কবির। আজকের এই বৈঠককে ঘিরেই ছিল আজকের বিতর্কের প্রশ্ন। সেই প্রশ্ন সরাসরি আজকের বিতর্কের প্রশ্ন অনির্বাণের চক্রবর্তী এই মুহূর্তে এই ওয়ালে। রাজপথে যোগ্য গর্জন, দিশাহারা তৃণমূল কেন জিজ্ঞাসা করছি, আমি উত্তর দেবো। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে পরিচয় করে দিয়ে। আমার সঙ্গে রয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল, প্রাক্তন চেয়ারম্যান এসএসসি। আমার সঙ্গে রয়েছেন সুকন্যা ভট্টাচার্য, আইনজীবী এবং তৃণমূলের সমর্থক। আমার সঙ্গে শতরূপ ঘোষ রয়েছেন, সিপিআইএম নেতা, এবং সুমন বিশ্বাস অনশন মঞ্চ থেকে আমার সঙ্গে রয়েছেন। অনশনের পর যার অবস্থা স্বাভাবিকভাবেই খারাপ হচ্ছে ক্রমশ শারীরিক অবস্থা। আমি সুমনকে কতটুকু সময় পাবো আমি জানি না, তিনি চেষ্টা করছেন আমার সঙ্গে যুক্ত হওয়ার। আমি শুরু করব সুকন্যা আপনার কাছ থেকে। আচ্ছা সুকন্যা, আমার একটা ছোট্ট প্রশ্ন, যদি 21শে এপ্রিল প্রকাশ করাই যায় সমস্ত দিক খতিয়ে দেখে, তাহলে আর 21 মাস আগে, 1 মাস আগে, 6 মাস আগে প্রকাশ করা গেল না? কারণ এই দিনটাই তো এদের দেখতে হতো। দেখুন অনির্বাণ বাবু, আমি এসএসসির ডিপার্টমেন্টের লোক নই, আমি একজন আইনজীবী এবং আমি একজন সাধারণ মানুষ, তৃণমূলকে সমর্থন করি। আমি আপাত দৃষ্টিতে বলতে পারি হয়তো কিছু ওখানে অসুবিধে ছিল বা কি হয়েছিল, কেন ওনারা এটা করতে পারেননি, এটা আলোচনা সাপেক্ষ এবং সেটা আলোচনায় ব্রাত্যবাবু আমাদের শিক্ষামন্ত্রীর সাথে ওনারা আজকে আলোচনা করেছেন। নিশ্চয়ই কোনো একটা অসুবিধা ছিল যেটা এখন করতে পারছেন এবং আইনি পরামর্শ নিয়েই অবশ্য ওনারা করবেন। চিত্তরঞ্জন বাবু আছেন, উনি আমার থেকে অনেক ভালোই বিষয়টা বলতে পারবেন। তবে আজকে যে আপনারা আমি আসবো আবার আপনার কাছে। চিত্তরঞ্জন বাবু, আপনার কি মনে হয় আজকে যা প্রকাশ করা যাবে, মানে 21 তারিখ, আমি একটা কথা বলে দিই, তবে এই যে 26,000 জন চাকরি গেছে, এটাকে নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে, অনেকে হয়তো খুশি হয়ে ভাবছেন এরপরে তৃণমূল সরকারকে আমরা জব্দ করে দিলাম, সেটা কিন্তু ঠিক হচ্ছে না। চাকরি হাজারদের নিয়ে আপনারা প্লিজ রাজনীতি করবেন না। এরাও মানুষ, এদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার। আপনারা দিশাহারা কিনা এই প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি। আমি নেওয়ার চেষ্টা বলছি, এই উত্তরটা তো আপনি আমাকে আটকে দিলেন দিতে গিয়ে। রাজনৈতিকভাবেই তো আপনি আটকে দিলেন, তাই উনি বলুন, তারপরে আমি নিশ্চয়ই উত্তর দেব। সুকন্যা দিয়ে এইগুলো কথাগুলো বলছেন, ইতিহাসের পাতাগুলো রাজনীতি যদি দেখেন এইরকমই হয় সবসময়, কিন্তু যে জব্দ করব ব্যাপারটা এরকম নয়। যখন শাসক দলের ত্রুটি বিচ্যুতি বেরিয়ে আসে, সেইটাকে বিরোধী লোকেরা কাজে লাগায়, একটু বেশি করে লাগায়, একটু পাঞ্চ দেয়। এইটাই হচ্ছে রাজনীতির মানে চালচলন সারা পশ্চিমবঙ্গে। আপনি নিশ্চয়ই বাম জাগানার কথা জানেন, তখন তৃণমূলের উত্থানের কথা জানেন। আমরা সবাই দেখেছি কংগ্রেসের পরিবর্তন দিয়েছে, পরিবর্তন সবসময় এইটাই কিন্তু রূপ। আপনি যে কথাটা বললেন তৃণমূলকে জব্দ করব, বিরোধী পক্ষ জব্দ করতে পারবে না, জব্দ করতে পারবে একমাত্র মানুষ। সেইখান থেকে শেখে, আমি যা বলছি সব কিন্তু সে শুনবে না। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব চিন্তন আছে, তার থেকে সে নিজের মতো করে বুঝে নেয়। একটা জিনিস যেটা আপনি প্রশ্ন, এবার আপনার প্রশ্নটাতে আছে, আপনার প্রশ্নতে যেটা বললেন যে কি করে দেবেন, এই উত্তরটা যদি পেতে হয়, কারণ আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে সেটা দেখেন। অরিজিনাল ফিজিক্যাল ওএমআর নেই, স্ক্যান কপি সিবিআই বলেছে ডেটাটেক এসএসসিতেই করেছে। আমার বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছি ডেটাটেক, যেহেতু অবশ্যই স্কুল সার্ভিস কমিশন বলেছে, আমাদের এখানে আমরা এটা জানিই না, আমরা জানি না। কাজে কাজে এই দুটো ফারাকের বিতর্কে আমি যাচ্ছি না। স্ক্যানটেক যদি কোনোভাবে, ডেটাটেকটা যদি কোনোভাবে ওএমআর সিট এখানে স্ক্যান করে থাকে, কাজে কাজেই তার স্ক্যান করা মানে হচ্ছে যে মুহূর্তে তার ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো সেই ডেটা সেন্টারে চলে যাবে, এটাই স্বাভাবিক। আমাকে একটা কথা তাহলে একটু সংক্ষেপে উত্তর দিতে পারবেন? আমি একটা বিরতির সময় আছে, বিরতির পর আবার অবশ্যই ফিরবো। সেটা হচ্ছে তাহলে 21শে এপ্রিলের এই ঘোষণাটা কেন আপাতত স্তোক বাক্য মনে হচ্ছে? কিছু দিশাহারা রাজনৈতিকভাবে দুটো জিনিস হতে পারে। একটা জিনিস প্রবাবিলিটির জায়গা, তো আগে থেকে যে আপনি যদি আমাকে গেস করতে বলেন, একটা প্রথম ফার্স্ট ইনস্ট্যান্সেই যেটা মনে হচ্ছে টাইম কিল করা। আর কারণ টাইম কিল করা এই কারণে বলছি, যদি আর একটা হচ্ছে যে টাইম কিল করে দেখা, যেহেতু আমাদের 17ই এপ্রিল শুনানিটা আছে, আমাদের বোর্ড যেটা শুনানিটা চেয়েছেন, যে একটা দেখুন, যখন কোর্টে মামলা শোনে জজেরা, আমি বিভিন্ন সংস্থা থেকে আমি উকিল, আমরা বিরতি নিতেই হবে, বিরতির পর ফিরে আসছি, আপনার কাছে ফিরবো, আপনার কাছ থেকে কথা শুরু করব। তাহলে কি 17-র দিকে তাকিয়ে 21-এর প্রতিশ্রুতি যা 21-এ দেওয়া যায় বা যাবে, তা এতদিন দেওয়া গেল না কেন? তৃণমূল কি সত্যিই দিশাহারা রাজনীতিগতভাবে? বুঝতে পারছে না কিভাবে সামাল দিতে হবে এই
এই বিরাট বড় সমস্যা, এই বিরাট বড় বিপদ, যেখানে গোটা সরকারের বিশ্বাসযোগ্যতা সামনে এসে দাঁড়িয়ে 21 তারিখে যা দেওয়া যাচ্ছে তা এতদিন দেওয়া যায়নি। কারণ 21শে এপ্রিল যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে দেবেন সরকার আইনি দিক খতিয়ে দেখে। যদি তাই হয় তাহলে এতদিন দেননি কেন? সেই সরকারের কাছ থেকে, সরকারি দলের কাছ থেকেই সবচেয়ে বেশি অভিযোগ আসছে যে আসলে নাকি এই রাজনীতিটা করছেন বিরোধীরা। কারা নয় তার মধ্যে? বাম আছে, বিজেপি আছে, অতি বাম আছে। ফিরহাদ হাকিম কি বলছেন একবার শুনুন। শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে, হচ্ছিল এবং হচ্ছেও। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। এরা বিজেপির হাতকে শক্ত করবার চেষ্টা করছে লেফট। সুজনবাবু কিছু করতে পারবে না, সুকান্তবাবু এরও কিছু করতে পারবে না, শুভেন্দুবাবু কিছু করতে পারবে না, আর বিকাশবাবু তো যা ক্ষতি করার করে দিয়ে চলে গেছে। যাদের নাম আপনারা শুনলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আমি অভিজিৎ গাঙ্গুলির নামটা জুড়ে নিয়েছি। আমরা জিজ্ঞাসা করেছিলাম আজ এই অবস্থানরত শিক্ষকদের কাছে, যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাছে, যে কারা বা কে তাদের চাকরি খেলো বলে মনে হয়। তাদের প্রতিক্রিয়া শুনে নিন। আপনার চাকরি কি বিকাশ ভট্টাচার্য খেয়েছে? সরকার যদি সেই স্কোপটা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে না দিত, এই দুর্নীতি যদি না করতো, তাহলে আমাদের আজকে যোগ্য টিচারদের পথে বসতে হতো না, যারা আমরা বৈধভাবে চাকরি পেয়েছি। আপনার চাকরি কি অভিজিৎ গাঙ্গুলি খেয়েছে? না, আমার চাকরি অভিজিৎ গাঙ্গুলি স্যার খাননি। তার কারণ হচ্ছে যে যখনই চাকরিটা হয়েছিল তখন কিছু নিশ্চিতভাবে দুর্নীতি হয়েছিল। সেখানে সাদা খাতা, ওএমআর ডিসপুট থেকে সব কিছুই হয়েছিল এবং অভিজিৎ গাঙ্গুলি স্যারই প্রথম এটা ধরেছিলেন। আপনার চাকরি কে খেয়েছে? আমি তো প্রথমেই বললাম, এখানে আমাদের ব্যাপার যেটা হচ্ছে, আমাদের চাকরিটা নিয়ে প্রচুর পরিমাণে রাজনীতি হচ্ছে। আমরা রাজনীতির শিকার ম্যাডাম। আপনার চাকরি কি শুভেন্দু অধিকারী খেয়েছে? একদমই নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এখানে কোনো রাজনীতিতে আমরা সরাসরি জড়িয়ে গেছি, কারণ কাদা ছেঁড়াছুড়ি রাজনীতিবিদদের মধ্যে থাকবেই, কিন্তু আমরা মাঝখানে ভিক্টিমাইজড। সতেরো বেড়া বলছেন ভিক্টিমাইজড। দেখুন, আমি তৃণমূল নেতাদের সঙ্গে এক্ষেত্রে একমত। চাকরি নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়, চাকরি সবসময় বিক্রি করা উচিত। কিন্তু যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে অনির্বাণ, এই স্টুডিওর মধ্যে আমরা এটাকে, আমি মাঝখানে কথা বলিনি আপনার সাথে, একটু মানে বাড়ি থেকে সভ্যতা শিখে আসা উচিত। আমি যেটা বলছি যে আমার সেই রকম কপালের দোষ নেই যে চিরকুটটা আমি পাইনি। আপনার যে যে দোষ আছে সেগুলো এখানে বলতে শুরু করলে তো পারবেন না। আমি বলছি আমিও তো লিস্ট খুলে বলবো। আপনার না, ইনি পার্থ চ্যাটার্জির লয়ার, এখনো পার্থ চ্যাটার্জি জেলে বসে আছে, আর ইনি এখানে বসে ভাষণ দিচ্ছেন। ও দেখছি তো যোগ্যতা আপনার যোগ্যতা আছে, তো আমি তো স্বীকার করছি। আরে ওনার যোগ্যতা থাকলে তো পার্থ চ্যাটার্জি বেল পেয়ে যেত। আমি তো আর বিচারক নই, আপনি লাইন দিবি, ওই জন্য বেল করাতে পারছেন না। আমি যে কথাটা বলছি, আপনি যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আপনার কথা ক্লায়েন্ট জেলে বসে আছে বলে আমি আইন, আমি যে কথাটা বলছি এখানে সেটা হচ্ছে, দেখুন এই যে প্রশ্নটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, বিচারক নেই কি বোকার মতো কথা। এই প্রশ্নটাকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এই প্রশ্নের উত্তর কালকে যদি সরকার নতুন করে কোনো অ্যাপিল নিয়ে যায় সুপ্রিম কোর্টের, মানে রিভিউ পিটিশন করতে, তাদেরকে তো প্রথমে এই প্রশ্নটা করা হবে যে এখন যেগুলো নিয়ে এসেছে সেগুলো 2.5-3 বছর ধরে আনেননি কেন। এর উত্তরটা আমি স্টুডিওয়ে বসে এড়াতে পারি, কিন্তু কোর্টে তো এড়াতে পারবো না, আমি যতদূর জানি। দ্বিতীয় কথা হচ্ছে অনির্বাণ, হাইকোর্ট এই চাকরি বাতিলের রায়টা দেওয়ার পরে যখন মানে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে, পশ্চিমবঙ্গ সরকার অ্যাপিলটা কী নিয়ে করেছিল? যাতে চাকরিগুলো রেস্টোর্ড হয় তাই নিয়ে। পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকারের অ্যাপিলটা ছিল চাকরি সংক্রান্ত সিদ্ধান্ত জানাবার এসএসসি নেবে, কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই এনকোয়ারির অর্ডার দেওয়া হয়েছে সেইটাকে খারিজ করা হোক, এই অ্যাপিল নিয়ে তো গেছিল। চাকরি ফেরতের অ্যাপিল নিয়ে তো রাজ্য সরকার যায়। আপনি বলছেন তাহলে 21-এর যে, এবং আমি বলছি সেটা কি স্তববাক্য না রাজনীতি? আমি জানি না, সেটা ওনারাই বলতে পারবেন। এই দেখুন, দেখে নেব, অমুক তারিখ করে দেবো, এই করে করে তো এতগুলো বছর পার করলেন। হাইকোর্টের রায় আসার পরেও বলেছিলেন যে আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেব, কি বুঝে নিলেন আমরা দেখলাম। এবার আমি আপনাকে বলছি যে কথাটা, দেখুন এটা তো প্রমাণিত, এটা আশঙ্কার জায়গা থেকে বলছি, এটা তো প্রমাণিত যে সাদা ওএমআর জমা হয়েছে। কেমন এসএসসিও বেশ কিছু সাদা ওএমআর কারা জমা দিয়েছে তার লিস্ট এখন বাধ্য হয়ে ধাক্কা খেয়ে ধাপে ধাপে প্রকাশ করতে বাধ্য হয়েছে। আমি বলছি অনির্বাণ, ভাবুন এবার, কালকে যদি তর্কের খাতিরে ধরে নিচ্ছি এরা ওএমআর প্রকাশ করলো, কিছু ওএমআর প্রকাশ করলো, প্রথমত এই প্রশ্নটা আসবে যে আপনি 3 বছর 4 বছর ধরে তাহলে ওএমআরগুলো চেপে রেখে বারবার করে কেন বললেন দেননি। তারপরের প্রশ্ন হচ্ছে, সাদা ওএমআর যদি কেউ সাবমিট করে থাকে তাহলে তো যেখানে ইচ্ছে সেই ওএমআর ভর্তি করে এনে আপনি এখন দেখাতে পারেন। তাহলে এখন আমাকে যে ওএমআরটা আপনি দেখাচ্ছেন সেই ওএমআরটা যে জেনুইন, সেটা যে পরীক্ষার হলেই ভর্তি করা, পরে ভর্তি করা নয়, এটা যে সাবমিটেড সাদা ওএমআর নয়, তার প্রমাণ আছে। সুতরাং আমি এক মিনিট এটা ভুল বলা হচ্ছে। ফিজিক্যাল ওএমআর নন এক্সিস্টেন্ট, অলরেডি রেজিস্টার্ড নেই।
সেটা তো ওনারা বলেছে অ্যাকসেপ্টেড। আপনি শুনুন, এসএসসি ইজ দ্য লাস্ট পারসন হু ক্যান সার্টিফাই এভরিথিং। এসএসসির কথাই সুপ্রিম কোর্ট শুনে, ওনাটা শোনেন। আমি বলছি যেটা এই মানে একটু শুনে নিলে আর আমি শুনছি ভীষণ আপনার ডিবেট আমি দেখেছি। হ্যাঁ, ভালো করেছেন আপনি অ্যাক্সিওমেটিক যে কথাটা বলছি। শুনুন ওই কথা দাঁড়ান না, কথা বাঁচালে কথা বলবেন স্যার এক এক করে আমি আচ্ছা এই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্দ্রুদ্দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রশ্ন আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, এক সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, 1 এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওএমআর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয় আর আমার বলে যদি 2 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনাদের কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না অনুগ্রহ করে, আমি বলছি আপনাদের। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। যেটা সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, যে সিবিআই অবশ্যই তুলে দিতে পারি, অবশ্যই তুলে দিতে পারি। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট এটা অর্ডার দিয়েছে যে যারা যেভাবে সুপ্রিম কোর্ট একটা করে আগে তুমি বলবে, বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিছিল মিটিং করছেন, অবস্থান করছেন, অনশন করছেন, তারা কি থাকতে? আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ, তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয়ভাবে যুক্ত, তারা এই অনশন, ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে।
আমার তাদের উপরে কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে, কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজকে ওরা আমাদের বলেছে। আমি সব উত্তর বলছি, সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করবো এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটা একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। আজকে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের আন্দোলনের জায়গায় এসএসসি ভবনের ওখানে, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কে চাকরি প্যানেল বাতিল করেছিলেন, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সরকার আছে। যেটা বলে গেলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোনো ডিরেকশন হচ্ছে 2 সপ্তাহ পর যে টাইপসিপা বেঁধে দেওয়া হচ্ছে, তারা কিন্তু রাজপথেই থাকবে, এমনটা জানিয়ে দিয়ে গেছেন। এই বিষয়ে সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি, তাই যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা অবধি দেখে নিন, অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী। না হওয়াটা তো সমীচীন বলে আমি মনে করি, কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সে নিয়ে আমি আবেদন করতে পারি, সেই নিয়ে তো আমি কোনো আমি বাক্যটা শেষ না করলে আমি চললাম, আমি দাঁড়িয়ে তো ফতোয়া দিতে পারি না। আপনারা রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কি ঠিক হচ্ছে, আপনারা কবে যাবেন? দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো। শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন স্কুলে, আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়। জানি না উনি বলবেন কি, জানি না উনি বলবেন। একটা কথা শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন এসএসসির কাছে যাওয়া যে হার্ড ডিস্কটা আছে যেটা এসএসসি হারিয়ে ফেলেছে, মানে তার জন্য সিবিআই কাছ থেকে নিতে হবে, কেন হলো? প্রথম কথা হচ্ছে যে সেটা এসএসসি চেয়ারম্যান বলবেন কি করে, কেননা উনি এসেছেন 2022 সালে, তা তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলেছে কি ফেলেনি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নন।